হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং জার্নি। আজকে আমরা রেডাক্সের পরবর্তী পর্বটি শুরু করতে চলেছি। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখবেন, এই একই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। তাতে আপনাদের বোঝার সিকোয়েন্সটা নষ্ট হবে না। আচ্ছা, আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে রেডাক্সের প্রয়োজনীয়তা কি, বা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রেডাক্স অ্যান্ড ওয়াই উই নিড ইট। আজকে আমরা করবো অ্যাকচুয়ালি রেডাক্স কি, আগে থিওরিটিক্যালি আমরা দেখবো জিনিসটা, দেন আমরা আস্তে আস্তে কোডের দিকে মুভ করবো, মানে প্র্যাকটিক্যালি দেখবো। যদি বলে রেডাক্স, আমরা বলবো রেডাক্স হচ্ছে একটা লাইব্রেরি। কোথাকার লাইব্রেরি, ব্যাকএন্ড না ফ্রন্ট এন্ড? অবশ্যই আপনি জানবেন, এটা যেহেতু রিয়াক্টের সাথে ইউজ করছি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড লাইব্রেরি। আচ্ছা, রেডাক্সের মেন কাজ রেডাক্সের মেন কাজ হচ্ছে আমাদের গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট। ধরুন আমরা একটা সিনারিও দেখি, রিয়েল লাইফ সিনারিও দেখলে সবকিছু জানবেন, বোঝা অনেকটা সুবিধা হয়ে যায়। ধরুন আমার কাছে একটা পেজ আছে, ধরুন এটা হচ্ছে আমার কাছে পেজ। ধরুন এখানে আমার কাছে হেডার আছে, আমার কাছে ফুটার আছে, আর ধরুন এখানে আমার কাছে প্রোডাক্ট আছে। এখানে কোনো ধরুন প্রোডাক্টের ইমেজ দেখাচ্ছে, আর এখানে ধরুন প্রোডাক্টের কোনো কোয়ান্টিটি আছে, বাই ডিফল্ট ধরুন একটাই কোয়ান্টিটি আছে, এখানে ধরুন প্লাস বাটন আছে, আর ধরুন এখানে মাইনাস বাটন আছে। আর ধরুন প্রোডাক্টের আরেকটা কম্পোনেন্ট আছে যেটার নাম হচ্ছে, আপনারা বলতে পারেন চেক আউট কম্পোনেন্ট, যেখানে প্রোডাক্টের সামারি একটা প্রাইসটা রয়েছে। এখানে ধরুন প্রোডাক্টের লোগোটা, আর দেন তার প্রাইস রয়েছে। বাই ডিফল্ট ধরুন 100 টাকা আছে, যেটা প্রোডাক্টের একটা প্রোডাক্টের দাম যেটা সেটাই রয়েছে। আর ধরুন এখানে সাব টোটাল আছে, যেমন আপনারা দেখেছেন নর্মাল ই কমার্স ওয়েবসাইট মানে অ্যামাজন বা ফ্লিপকার্টে সেরকম। এবার ধরুন আমি প্রোডাক্টের প্রাইসটাকে বাড়ালাম, মানে আমি প্লাস বাটনের উপর ধরুন ক্লিক করলাম, তাহলে প্রোডাক্টের এখানে ওয়ান যেটা দেখাচ্ছিল কোয়ান্টিটিটা, ধরুন দুটো কোয়ান্টিটি হলো। প্রাইসের জন্য ধরুন এটা বেড়ে গেল, তা ধরুন 100 থেকে 100 ছিল, সেখানে হয়ে গেল 200। তাহলে আপনি দেখুন এইটা একটা আলাদা কম্পোনেন্টে আছে, ধরুন এটা কম্পোনেন্ট ওয়ান। আর এই যে প্রাইস যে সেকশনটা, এটা আরেকটা আলাদা কম্পোনেন্টে আছে, ধরুন এটা কম্পোনেন্ট। তাহলে এই দুটো কম্পোনেন্ট তো আলাদা, এদের জাভাস্ক্রিপ্ট লজিকও আলাদা, এদের সম্পূর্ণ রেন্ডার প্রসেসটাই আলাদা। তাহলে এই দুটো কম্পোনেন্টের মধ্যে সংযোগফল, মানে দুটো কম্পোনেন্টের মধ্যে বলতে পারেন কমিউনিকেশন, এইটা রেডাক্স ইউজ করলে অনেকটাই সোজা হয়ে যায়। কিভাবে হয় দেখুন, আমরা এখানে ধরুন অ্যাপ্লিকেশনের বাইরে ধরুন আমি একটা কোথায় গ্লোবাল স্টোর বানিয়ে রেখেছি, ধরুন এটা একটা গ্লোবাল এক্সটার্নাল স্টোর। আপনি কি করছেন, এই যখনই কোনো প্লাস বাটনে ক্লিক করছেন, সেই পুরো ধরুন ইনিশিয়ালি প্রোডাক্টের প্রাইস যেটা ছিল 100, সেটা ধরুন এখানে রাখা আছে। ইনিশিয়ালি যেটা দেখা যাচ্ছে এখান থেকে এই 100টা ইনিশিয়ালি এখানে শো করছিল ডেটাটা। এবার আপনি যখনই প্লাস বাটনে ক্লিক করছেন তখন কি হচ্ছে, সেই আপডেটটা যাচ্ছে সবার ফার্স্টে এই স্টোরেতে। এই স্টোরেতে কি হচ্ছে, এই 100টা বেড়ে গিয়ে হচ্ছে 200। আর সেই আপডেটটা আবার কোথায় গিয়ে এফেক্ট ফেলছে, সেই আপডেটটা গিয়ে এফেক্ট ফেলছে আমার এখানে প্রাইস বাটনের উপর। তবে কি হচ্ছে, আমার প্রাইস বাটনটা ওই স্টোর থেকে এসে আপডেটেড ভ্যালু নিয়ে রেন্ডার হবে। তা আমাদের রেডাক্স এইভাবেই কাজ করে। আরেকটা সিনারিও দেখুন,
এটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের রিয়াক্টে আপনারা জানেন টপ লেভেল কম্পোনেন্ট কি আছে, আমাদের রিয়াক্ট হচ্ছে অ্যাপ। অ্যাপ হচ্ছে আমাদের রিয়াক্টের টপ লেভেল। আমরা যা কম্পোনেন্ট বানাবো কাস্টম সবই এই অ্যাপের মধ্যে রাখবো। ধরুন এই অ্যাপের মধ্যে ধরুন আমার কাছে কম্পোনেন্ট আছে, ধরুন এখানে এ আছে। ধরুন আমার কাছে এখানে এ কম্পোনেন্ট আছে। ধরুন আমার কাছে এখানে বি কম্পোনেন্ট আছে। এখানে ধরুন সি কম্পোনেন্ট আছে। আবার সি কম্পোনেন্টে ধরুন চিলড্রেন আছে কোনো। ধরুন এখানে এক্স বলে চিলড্রেন আছে, এখানে ধরুন ওয়াই বলে চিলড্রেন আছে, আবার ধরুন জেড আছে। ধরুন অ্যাপের কাছে একটা ডেটা আছে, তারপর ধরুন একটা অ্যারে আছে, ধরুন স্টুডেন্টের অবজেক্টই আছে। ধরুন অবজেক্ট আমরা এইভাবে কার্লি ব্রেস ইউজ করি। এই স্টুডেন্ট অবজেক্টটা ধরুন এই ওয়াই এর লাগবে, তাহলে আমরা কি করতে পারি? একটা ওয়ে হচ্ছে আমরা এই স্টুডেন্টটাকে সবার ফার্স্টে এখানে পাঠাবো সি কম্পোনেন্টে, সি কম্পোনেন্ট থেকে দেন ওয়াইতে পাঠাবো। তাহলে লাগবে কার? অ্যাপের ডেটা লাগবে হচ্ছে ওয়াই কম্পোনেন্টে, কিন্তু মাঝে দেখুন সি কম্পোনেন্ট হয়ে আমাদের ডেটাটা পাঠাতে হচ্ছে। তাহলে সি কম্পোনেন্ট তো অ্যাকচুয়ালি ডেটাটা লাগছে না, তাও সি কম্পোনেন্টকে পাঠাতে হচ্ছে, কারণ অ্যাপ আর ওয়াই এর মাঝে দেখুন সি রয়েছে, তাই জন্য আমাকে সি কে পাঠাতে হচ্ছে। এই প্রবলেমটাকে বলা হয় প্রপ ড্রিলিং। এই প্রপ ড্রিলিং এর প্রবলেমটা দূর করার জন্য আমরা ইউজ করবো রেডার। কি হবে রেডার হবে? অ্যাপের মধ্যে যে স্টুডেন্ট বলে যে অবজেক্টটা আছে সেইটা একটা, বাইরে আমরা কোনো একটা স্টোর বানাবো। ধরুন এটা বাইরে একটা আমরা স্টোর বানাবো। এটা ধরুন আমার কাছে এক্সটার্নাল স্টোর। এক্সটার্নাল এই অ্যাপ যা স্টুডেন্ট যা অবজেক্ট বানিয়েছে সেই অবজেক্টটা আমরা কোথায় স্টোর করে রাখবো? এইখানে। এই স্টুডেন্ট অবজেক্টটাকে আমরা এই এক্সটার্নাল স্টোরের মধ্যে রেখে দেবো। এবার যার যারই দরকার, ধরুন এখানে ওয়াই এর দরকার, তাহলে ওয়াই কি করবে? স্টুডেন্ট অবজেক্টটা অ্যাপের থেকে সি এর থ্রু দিয়ে না নিয়ে ডাইরেক্ট এই এক্সটার্নাল সোর্স থেকে ডেটাটা পেয়ে যাবে। তাহলে কি হলো? আমাকে সি এর মধ্যে দিয়ে পাস করাতে হলো না। স্টুডেন্ট অবজেক্টটা একটা কোনো বাইরে কোনো একটা জায়গায় কন্টেনারে রাখলেন, সেখান থেকে আপনি ডাইরেক্ট ডেটাটা পেয়ে গেলেন। ধরুন এখানে এক্সের তলায় ধরুন আরো অনেক কিছু কম্পোনেন্ট আছে, ধরুন পি কিউ আর বলে এক কম্পোনেন্ট আছে, পি কিউ আছে ধরুন, আর আছে ধরুন আর এর আবার কম্পোনেন্ট আছে ধরুন এস। এই এস এর ধরুন লাগবে ডেটাটা, তাহলে এস কি করবে? এস এই এক্সটার্নাল স্টোর থেকে ডেটা ডাইরেক্ট পেয়ে যাবে। তা এইভাবে রেডাক্স আমাদের অনেক সুবিধা করে, আপনার প্রপ ম্যানুয়ালি প্রপ না পাঠিয়ে ডাইরেক্ট একটা কোনো বাইরে কোনো স্টোরে রাখবেন, সেই স্টোর থেকে ডেটাটা আপনি ডাইরেক্টলি ওখান থেকে অ্যাক্সেস করে দিতে পারবেন যে কম্পোনেন্টের দরকার লাগবে। রেডাক্সের যার ডেটার দরকার সে ডাইরেক্টলি স্টোর থেকে ডেটাটা পেয়ে যাবে। ঠিক আছে, এই অবধি তো আমরা বুঝতে পারলাম। এবার তাহলে আমরা কি কি শিখলাম এতক্ষণ? আমরা দেখলাম যে রেডাক্সের দরকার কিভাবে হয়, কতটা রেডাক্স সাহায্য করে। এবার আমরা দেখব রেডাক্স করতে গেলে কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আমি বলেছিলাম আপনাদের রেডাক্স হচ্ছে একটা লাইব্রেরি। রেডাক্স একটা লাইব্রেরি। রেডাক্স কি করে? রেডাক্স করে অ্যাকচুয়ালি স্টোরটাকে ম্যানেজ করে। স্টোরটাকে ম্যানেজ করে আপনার ম্যানেজ করে স্টোর। ম্যানেজ করা মানে কি? স্টোরের মধ্যে ডেটা অ্যাড করতে পারে, স্টোরের মধ্যে ডেটা আপনার ডিলিট করতে পারে, এডিট করতে পারে, মানে যত রকম ম্যানেজের অপশন আছে সব কটাই এটা করতে পারে। এটা হচ্ছে থ্রু দিয়ে আমরা করতে পারি। আর এই স্টোরটা হচ্ছে আমাদের গ্লোবাল স্টোর, মানে পুরো অ্যাপ্লিকেশনের স্টোর আপনার একটাই হয়। আপনার ধরুন আপনি যদি কোনো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট বানাবেন, সেখানে স্টোর রেডাক্সের গোটা অ্যাপ্লিকেশনের জন্য একটা হবে। আপনি ধরুন যদি কোনো ই কমার্স ওয়েবসাইট বানান, তাহলে সেক্ষেত্রেও আপনার স্টোর একটাই হবে। তাহলে পার অ্যাপ্লিকেশনের স্টোর একটাই হবে। এবার এই স্টোরটাকে ম্যানেজ করা তো ডাইরেক্ট এই অ্যাড ডিলিট এডিট তো করা যাবে না, এইটার জন্য আমাকে কিছু রুল ফলো করতে হবে, প্যাটার্ন ফলো করতে হবে।
কিছু আমাকে প্যাটার্ন ফলো করতে হবে। মানে মানে এটাই যে রেডাক্স কোনো স্টোরকে ডাইরেক্ট ম্যানেজ করতে পারে না, তার জন্য আমাদের কোনো প্যাটার্ন ফলো করতে হবে, সেই প্যাটার্ন অনুযায়ী রেডাক্স কাজ করে। এইবার সেই প্যাটার্নটা আমাদের জানতে হবে কি কি প্যাটার্ন। সবার ফার্স্ট প্যাটার্ন হচ্ছে আপনার, যেটা আপনি নামও শুনেছেন যদি জেনে থাকেন, সবার ফার্স্ট প্যাটার্ন হচ্ছে আমার কাছে রিডিউসার, দেন ডিসপ্যাচ, দেন আপনার কাছে আসবে অ্যাকশন, দেন আসবে আপনার যেটা আপনি একটু আগে বলছিলাম আপনাদের স্টোর, দেন আসবে আপনার কাছে ভিউ, অ্যান্ড দেন লাস্ট ওয়ান হচ্ছে আপনার কাছে মিডিল। চলুন এবার এইগুলোকে আমরা একে একে দেখি। ভিউ কি, রিডিউসার কি, অ্যাকশন কি, স্টোর কি, মিডলওয়্যার কি, এগুলো আমরা মিডলওয়্যারটা আমি পরে বলবো, আপনাকে প্রজেক্ট করাতে গিয়ে যে সমস্যাটা হবে সেটা আপনি দেখাবো তখন, যে মিডলওয়্যারের কিভাবে মিডলওয়্যার আমাদের জিনিসটাকে সহজ করে। আচ্ছা, আমরা তাহলে এখন দেখবো হচ্ছে রিডিউসার, ডিসপ্যাচ, অ্যাকশন, স্টোর অ্যান্ড ভিউ। চলুন এগুলোতে বোঝা যাক। ভুলে যান, আমি এতক্ষণ আপনাদের যা করেছিলাম আপনারা সেগুলো ভুলে যান। এবার আপনারাই বলুন, ধরুন আমার কাছে একটা ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা আমরা একটু ভাবি। ধরুন আমার কাছে, ধরুন এটা হচ্ছে আমার কাছে অ্যাক্সিস ব্যাংক, আর ধরুন আমার কাছে একটা ব্যাংকের ডেটাবেস সার্ভারও আছে, ধরুন এরকম মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। এটা হচ্ছে ব্যাংকের ডেটাবেস সার্ভার। ধরুন আপনি ব্যাংকে গেলেন, ধরুন আপনি হচ্ছেন এন্ড ইউজার, আপনি হচ্ছেন এন্ড ইউজার, আপনি ব্যাংকে গেলেন। ব্যাংকে আপনি তো শুধু মুখ দেখবার জন্য যান না, ব্যাংকে আপনি যান কিছু পয়সা জমা করা বা তোলার জন্য। আপনি সাপোজ ধরুন আপনি ব্যাংক থেকে কিছু টাকা জমা করুন, তাহলে আপনি সেটাকে কি বলি, আমরা ইংলিশে ডিপোজিট বলি, তাহলে সেটা হচ্ছে ডিপোজিট। ব্যাংকে দেখবেন আপনি তো গিয়ে টাকা, আপনি ব্যাংকের অ্যাপ্লিকেশন ডাইরেক্ট অ্যাক্সেস করতে টাকা ঢোকাতে পারবেন না, তার জন্য লোক থাকে, ব্যাংকের কর্মী থাকে, তাদের কাছে আপনি টাকাটা দেবেন, সে আপনাকে কিছু ফর্ম দেবে, সে ফর্ম ফিল আপ করে আপনি টাকা রাখবেন। আমি সে ডিটেলসে যাচ্ছি না, আমি বলতে চাইছি যে আপনি ব্যাংকে গেলেন, ডিপোজিট করবেন, ধরুন আপনার কাছে টাকা আছে ধরুন 100 টাকা, এই মুহূর্তে আপনার কাছে 100 টাকা আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধরুন আগের থেকে টাকা আছে ধরুন সাপোজ। এবার আপনি 100 টাকা ডিপোজিট করছেন মানে জমা করছেন, সেই ডিপোজিট করতে আপনি গেলেন কোথায়, ব্যাংকের এই মানে আপনার যে ওয়ার্কার আছে তার কাছে। ব্যাংকের ওয়ার্কার কি করবে, আপনার এই ডেটাবেসটা চেক করবে যে প্রিভিয়াস ব্যালেন্স কত আছে। ধরুন আপনার প্রিভিয়াস ব্যালেন্স যাই থাকুক না কেন, ও কি করবে, প্রিভিয়াস ব্যালেন্সের সাথে প্লাস করবে কি, আপনার কারেন্ট অ্যামাউন্টটা, মানে আপনার প্রিভিয়াস ব্যালেন্স প্লাস কি হয়ে যাবে আপনার 100। এই যে আপডেটটা আপনার করলো ব্যাংকের লোক, সেই ফর্মুলা অনুযায়ী আপডেট করার পর সেটা তো আপডেট দিতে হবে, সেটা কোথায় গিয়ে আপডেট স্টোর হবে আপডেটটা, ব্যাংকের ডেটাবেস সার্ভারে গিয়ে। আবার ধরুন আপনি পরশু দিন এসে ওই 100 টাকা আপনি উইথড্র করলেন, 100 টাকা ধরুন আপনি উইথড্র করলেন, সেটা আপনি ধরুন উইথড্র করলেন, তাহলে সেম ব্যাংকের লোকের কাছে আপনাকে যেতে হবে উইথড্র করতে, উইথড্র করছেন ধরুন 100 টাকা, তাহলে ব্যাংকের লোক কি করবে, সবার ফার্স্টে আপনার ডেটাবেসটা, ব্যাংকের যে ডেটাবেস আছে সেই সার্ভারটাকে অ্যাক্সেস করবে, দেন কি করবে, ব্যাংকের প্রিভিয়াস ব্যালেন্স থেকে কি করবে, এই ফর্মুলাটা চালাবে, প্রিভিয়াস ব্যালেন্স
মাইনাস আপনার 100, সেখান থেকে আপনার ব্যালেন্সটা মাইনাস হবে। আর আপডেট হয়ে যাওয়ার পর মানে ব্যালেন্সটা রিডিউস হয়ে যাওয়ার পর যে ব্যালেন্সটা দাঁড়ালো সেই ব্যালেন্সটা কোথায় স্টোর করবে? ডেটাবেস সার্ভারের মধ্যে। তাহলে এখানে দেখছেন আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আপনি কি অ্যাকশন নিলেন? ডিপোজিট করলেন, উইথড্র অ্যাকশন নিলেন। ডিপোজিট অ্যাকশন নিয়ে আপনি গেলেন কোথায়? ব্যাংকের কর্মচারীর কাছে। আপনি তো ডাইরেক্ট ডিপোজিট অ্যাকশনটা তো আপনি নিজের সার্ভারে আপনি ডাইরেক্ট ডিবি ডেটাবেস সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবেন? অ্যান্সার হবে না। আপনি কেন করবেন? তার জন্য তো লোক আছে, ইনি পারবেন অ্যাক্সেস করতে। তাহলে এই যে ভদ্রলোক যে রয়েছে দাঁড়িয়ে, যে ব্যাংকের ভেতরে কাজ করে, তার নাম সে হচ্ছে কি অ্যাকচুয়ালি রিডিউসার। তাহলে রিডিউসারের একমাত্র ক্ষমতা আছে বা বলতে পারেন পারমিশন আছে সার্ভারটাকে অ্যাক্সেস করা। আর এইখানে যে ডেটাবেস সার্ভারটা আমি বলছি সেটাকে রেডাক্সের ভাষায় বলা হয় স্টোর। আর স্টোরে যা যা আপডেট হবে সেটা তো আপনি জানতেই পারবেন। ব্যাংকের পাসবই যদি আপনি আপডেট করেন, ধরুন পাসবই আপডেট করলেন, সেটা তো আপনি দেখতেই পাবেন। তাহলে আপনি এখানে কে? রেডাক্সের ভাষায় আপনি হচ্ছেন এখানে এই জায়গায় হচ্ছে ভিউ। এবার দেখুন আপনাকে তো ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে তো তবে জমাটা দিতে হবে। আপনি তো বাড়ি বসে করতে পারবেন না। ধরুন আমরা অনলাইনে কথা বলছি না, অনলাইনটা বাদ দিয়ে ধরুন আপনার কাছে একটাই অপশন আছে অফলাইনে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে করতে হবে, টাকাটা জমা নিতে হবে বা টাকা তুলতে হবে। তাহলে সেই আপনাকে যাওয়া ওইটাকে বলা হয় অ্যাকচুয়ালি আপনি গিয়ে ডিপোজিট করছেন মানে অ্যাকশন নিচ্ছেন বা উইথড্র করছেন অ্যাকশন নিচ্ছেন, সেটাকে বলা হয় ডিপোজিট। যেটা করছেন ওটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডিসপ্যাচ করছেন, অ্যাকশনটাকে আপনি পাঠাচ্ছেন। কার কাছে পাঠাচ্ছেন? এই রিডিউসারের কাছে পাঠাচ্ছেন। সেই রিডিউসার কি করছে? অ্যাকচুয়ালি এই স্টোরটাকে আপনি যেভাবে অ্যাকশন বলে দিচ্ছেন সেইভাবে অ্যাকশনটা করছে। আর সেই অ্যাকশনের উপর বেস করে স্টোরটাকে আপডেট করছে, আর স্টোরে আপডেট হয়ে গেলে যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি নিজে জানতে পারছেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ। তাহলে এইটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। এবার আমরা রেডাক্সের আর্কিটেকচারটা তাহলে কিরকম হবে তো দেখে নেওয়া যাক। ধরুন আমার কাছে এখানে ভিউ আছে, ধরুন এটা আমার কাছে ভিউ। তাহলে ভিউটাকে আমরা কি করি? অ্যাকশন ট্রিগার করি। ট্রিগার করা মানে যেমন ধরুন বন্দুক থেকে আমরা যেমন গুলিকে যেমন ট্রিগার করি, এখানে বন্দুকটা হবে আপনার কাছে ডিসপ্যাচ, আর অ্যাকশন গুলিটা হবে আপনার কাছে অ্যাকশন। ধরুন এটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশনটা যাবে কোথায়? স্টোরের কাছে তো অ্যাকশন ডাইরেক্ট যেতে পারবে না, তার জন্য স্টোরকে ম্যানেজ করা হচ্ছে রিডিউসার, রিডিউসারের কাছে যাবে। রিডিউসার থেকে ডেটা কোথায় যাবে? রিডিউসার থেকে ডেটা যাবে আমাদের স্টোরে। আর স্টোর যখন আপডেট হবে, আপডেট হয়ে যাওয়ার পর আপডেটের ডেটাটা তো ভিউতে দেখাতে হবে, আপডেট করতে হবে। ভিউটাকে তো রেডাক্সের ধরুন রিয়াক্টের যেমন ভিউ আছে, ধরুন ইউআই, ইউআইটা আপনি দেখছেন, ধরুন এটা হচ্ছে আপনার কাছে ইউআই ইন্টারফেস মানে ইউজার ইন্টারফেস। আপনি যে বাটন দেখছেন, যে কালার দেখছেন, ইমেজেস দেখছেন, লোগো দেখছেন, বিভিন্ন ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন, ফেসবুকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভিউ। সেই ভিউটা তো ডেটাটা আপডেট করতে হবে, তাই জন্য স্টোরের আপডেটেড ডেটাটা ভিউতে আসবে, এইভাবে কানেক্ট করা থাকে। তাহলে আপনি দেখছেন ভিউ থেকে যাচ্ছে অ্যাকশন, অ্যাকশন থেকে যাচ্ছে রিডিউসার, রিডিউসার থেকে স্টোর, স্টোর থেকে এগেন ভিউ। আচ্ছা ভিউ থেকে অ্যাকশনে পাঠাতে কে সাহায্য করে? অ্যাকশনকে ট্রিগার করে রিডিউসারকে। ভিউ থেকে অ্যাকশন হয়ে রিডিউসার, অ্যাকশনকে তো রিডিউসারের কাছে দিতে হবে, তার জন্য কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্যাচ, যেটা আপনি ব্যাংকে গিয়ে জমা করছেন সেই সিনারিওটা ভাবুন, তাহলে বুঝতে পারবেন। ডিসপ্যাচ হচ্ছে আপনার কাছে একটা বলতে পারেন মেথড, যে কি করে অ্যাকশনটাকে ট্রিগার ট্রিগার করে। এই অ্যাকশনটাকে ডিসপ্যাচ নিল, নিয়ে কি করে রিডিউসারকে ইন্টারনালি কল করবে, কল করে সেখানে অ্যাকশনটাকে পাঠিয়ে দেবে। তার ফলে কি হবে? রিডিউসার কি করবে? স্টোরটাকে ম্যানেজ করবে আপনার অ্যাকশন অনুযায়ী। এই ম্যানেজ করা স্টোরটাকে কি করবে? আপডেটের ভ্যালুটা ভিউ এর মধ্যে দেখাবে। তাহলে ভিউকে সবসময় স্টোরের সাথে কি করতে হবে? আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাই চেঞ্জেস হোক আপনারা যাতে দেখতে পান। মানে ধরুন আপনারা যেমন আমার ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি আপনারা সেই আপডেটটা তো পেয়ে যান, আপনাদের কাছে তো সেই নোটিফিকেশনটা তো যাবে। ঠিক তেমন ভিউয়েও স্টোরের সাথে ধরুন এখানে এক্ষেত্রে স্টোরের সাথে ধরুন ভিউ যদি সাবস্ক্রাইব করে রাখে, তাহলে স্টোরে যখনই আপডেট হবে সেটা ভিউ জানতে পারবে, আর সেই আপডেটটা ভিউ দেখাতে পারবে পাবলিককে। এইটাই হচ্ছে মেন আমাদের রিয়াক্ট
রেডাক্সের আর্কিটেকচার। আর এটা দেখুন ইউনিডাইরেকশনাল। দেখুন এটা ভিউ থেকে অ্যাকশন, অ্যাকশন থেকে রিডুসার, রিডুসার থেকে স্টোর, দেন স্টোর থেকে দেখুন ভিউ। আপনি কখনো ডেটা ভিউ থেকে স্টোরে পাঠাতে পারবেন না, বা স্টোর থেকে রিডুসারে পাঠাতে পারবেন, এটা এক ডাইরেকশনই পসিবল। আর আপনার গোটা প্রজেক্টে স্টোর সবসময় একটাই হবে, আপনি চাইলে মাল্টিপল স্টোর বানাতে পারবেন না। আপনি চাইলে এই জায়গায় মাল্টিপল রিডুসার বানাতে পারবেন, রিডুসার মাল্টিপল হতে পারে, আপনি এখানে আরেকটা রিডুসারও হতে পারে, মাল্টিপল রিডুসার হতে পারে, বা স্টোর সবসময় আপনার একটাই হবে। এবার দেখুন আমাদের উপরে এক্সাম্পল আমি যেটা আপনাকে বলেছিলাম, উইথড্র করা বা ডিপোজিট করা, সেই অনুযায়ী আর্কিটেকচারটা তাহলে কিরকম হবে। দেখুন আপনি দাঁড়িয়ে আছেন, তাহলে এখানে ভিউ হবে, আপনি যেখানটা থেকে দাঁড়িয়ে আছেন, আমি বলেছিলাম আপনাকে ছবিতে, ধরুন এখানে ধরুন ভিউ আছে, ভিউ থেকে ধরুন দুটো অ্যাকশন আছে। কি কি অ্যাকশন আমি আমি আপনাদের বলেছি, একটা হচ্ছে উইথড্র, আর একটা ধরুন ডিপোজিট। তাহলে দুটোকেই আপনাকে ডিসপ্যাচ করতে হবে, উইথড্র অ্যাকশনকেও ডিসপ্যাচ করতে হবে, আবার ডিপোজিটকেও ডিসপ্যাচ করতে হবে। উইথড্র যাচ্ছে ধরুন আমার কাছে রিডিউসার ওয়ানের কাছে, আমি তো বলেছি আপনাদের একটা রেডাক্সের রিডিউসার মাল্টিপল হতে পারে। আবার ধরুন ডিপোজিট আপনার ম্যানেজ করছে রিডিউসার টু, বাট আমাদের কাছে স্টোর একটাই আছে, রেডাক্সের গোটা রেডাক্সের সেন্ট্রাল স্টোরেজ একটাই আছে। এবার এই স্টোর না, যেহেতু একটা আছে, স্টোর সবসময় মাল্টিপল রিডিউসারকে হ্যান্ডেল করতে পারে না। মানে বুঝতেই পারবে না মাল্টিপল রিডিউসার আপনার হলে চলবে না। তাহলে এই যত রিডিউসারই থাকুক না কেন, আপনি সমস্ত রিডিউসারকে আপনি কম্বাইন করবেন। তার জন্য এর একটা মেথড আছে, অবশ্যই আমি পরে বলবো আপনাদের। একটা কম্বাইন রিডিউসার হলো, একটা রিডিউসারে কনভার্ট হলো, সেই রিডিউসারটা যাবে হচ্ছে স্টোরে, তবে স্টোরে অ্যাক্সেস করতে পারে। আর স্টোরে যা অ্যাক্সেস হবে সেটা আপডেটটা আমি কোথায় পাবো, ভিউতে পাবো। তা রেডাক্স এইভাবে আমাদের টোটাল জিনিসটা কাজ করে। আর আপনাদের বলে দিই, যদি বলে অ্যাকশন, আপনি বলেছেন অ্যাকশন হচ্ছে আমরা যে ডিসিশনটা নিই, বা ইভেন্ট যেটা পারফর্ম করি, ঠিক আছে। এই অ্যাকশন অ্যাকচুয়ালি কিছুই নয়, আপনার অ্যাকশন হচ্ছে আপনার কাছে প্লেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। অ্যাকশন হচ্ছে আপনার প্লেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এই অবজেক্টে দুটো জিনিস থাকে, আপনার একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, আর একটা ধরুন আপনার কাছে থাকে হচ্ছে পেলোড। আপনি কি অ্যাকশন নিচ্ছেন, আমাদের এখানে এক্সাম্পল অনুযায়ী আপনি নিচ্ছেন ডিপোজিট করছেন বা উইথড্র করছেন, তাহলে অ্যাকশনের টাইপ কি হবে, অ্যাকশন নেমটা হচ্ছে আপনার ডিপোজিট। আর কত টাকা ডিপোজিট করছেন, দ্যাট ইজ পেলোড, মানে যে ভ্যালুটা আপনার। এই জায়গায় আপনি ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসতে পারেন, অনেক কিছু করতে পারেন, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। সিম্পল রাখছি জিনিসটা, কারণ সিম্পল জিনিসকে সিম্পল রাখা অনেক বেটার। আর আরেকটা অ্যাকশন কি হতে পারে আপনার, যেটা হবে উইথড্র ক্ষেত্রে, তাহলে টাইপ কি হবে আপনার উইথড্র। এগুলো আমরা কোডে সব দেখবো, আরো ভালো আপনাদের ক্লিয়ার হবে, প্র্যাকটিক্যালি কোনো জিনিস দেখলে আরো ভালো ক্লিয়ার হবে। তবে থিওরিটা তো আগে জানা দরকার, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জিনিসটা কি জন্য ব্যবহার হয়। আর আরেকটা হচ্ছে আপনার পেলোড। এই পেলোডে ধরুন যে ভ্যালুটা আমি এখানে 100 নিয়েছি, মানে আপনাদের 100ই নেওয়া যাবে এরকম কোনো ব্যাপার না, পেলোড আপনি অন্য কোনো ভেরিয়েবলের ভ্যালু নিতে পারেন, যে কোনো ভ্যালু দিতে পারেন। তাহলে পেলোড হচ্ছে যেই ভ্যালুটা, আর অ্যাকশন হচ্ছে কি কি অ্যাকশন নিচ্ছেন, উইথড্র নিচ্ছেন না ডিপোজিট নিচ্ছেন সেটা। এই হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে কিছুই নয়, একটা অ্যাকশন অবজেক্ট। এই অবজেক্টটার মধ্যে দুটো অ্যাট্রিবিউট থাকে, আপনার টাইপ থাকে, পেলোড টাইপ হচ্ছে অ্যাকশন নেমটা, আর পেলোড হচ্ছে অ্যাকশনের ভ্যালুটা, যে ভ্যালুটা অ্যাকচুয়ালি ইউজারের কাছে যাবে। আপনি ইউজারকে রিকোয়েস্ট করছেন যে 100 টাকা ভ্যালুটা ডেটাবেসে স্টোর করার জন্য, মানে স্টোরের মধ্যে অ্যাড করার জন্য, বা আপনি উইথড্র করছেন বলছে 100 টাকার ভ্যালুটা তুলে নেওয়ার জন্য।
সেই অনুযায়ী রিডিউসার কাজ করবে। রিডিউসার কাজ করবে কি কি অনুযায়ী? এই অ্যাকশন টাইপের উপর বেস করে রিডিউসার কাজ করবে। অ্যাকশন টাইপ। আর কি নিয়ে কাজ করবে সেটা কিভাবে কে বলবে? সেটা হচ্ছে আপনার পেলোড বলবে। আচ্ছা, এবার চলুন আমরা তাহলে কোডে যাওয়া যাক। আপনারা একটা ফোল্ডার বানিয়ে নেবেন। আমি আগের টিউটোরিয়ালে এরকম একটা বানিয়ে নিয়েছিলাম ফোল্ডার, আপনারা বানিয়ে নেবেন চাইলে। যে কোনো অন্য কোনো ড্রাইভে বানাতে পারেন, আমি ডেস্কটপে বানিয়েছি। ভেতরে যাবেন, একটা নতুন ফোল্ডার বানাবেন। আচ্ছা, আমরা আগে রেডাক্স দেখবো জাভাস্ক্রিপ্টের সাথে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যেটা বলা হয়নি, বলা উচিত ছিল। রেডাক্সটা হচ্ছে তো আমাদের লাইব্রেরি, ফ্রন্ট এন্ড লাইব্রেরি, আপনাদের আগেও বলেছি। ধরুন আমার কাছে এখানে পপুলার জনপ্রিয় একটা বর্তমান যুগে একটা ফ্রেমওয়ার্ক আছে, ধরুন অ্যাঙ্গুলার। ধরুন আমার কাছে ভিউ আছে, আর ধরুন আমার কাছে রিয়াক্ট আছে। এবার আপনি বলুন, রেডাক্সের সাথে অ্যাঙ্গুলারকে ব্যবহার করা যাবে? রেডাক্সের সাথে ভিউকে কি ব্যবহার করা যাবে? রেডাক্সের সাথে রিয়াক্টকে কি ব্যবহার করা যাবে? আপনি তো বলবেন, সবাই বলবেন যে হ্যাঁ, রিয়াক্টের সাথে ব্যবহার করা যাবে, ভিউ বা অ্যাঙ্গুলারের সাথে করা যাবে না। হ্যাঁ, রেডাক্সের সাথে রিয়াক্টকে তো ব্যবহার করা যাবে, তার জন্য একটা আলাদা লাইব্রেরি আছে। তার নাম হচ্ছে, আপনারা সবাই অনেকে জানেন হয়তো যারা কাজ করেন, রিয়াক্ট রেডাক্স। রিয়াক্টের সাথে রেডাক্সকে কানেক্ট করে। অ্যান্সার হবে রেডাক্সের সাথে অ্যাঙ্গুলারকেও ব্যবহার করা যাবে, রেডাক্সের সাথে ভিউ এ ব্যবহার করা যাবে, রেডাক্সের সাথে রিয়াক্টে ব্যবহার করা যাবে। কেন ব্যবহার করা যাবে? কারণ রেডাক্স হচ্ছে একটা আলাদা লাইব্রেরি। এই লাইব্রেরিতে যে কোনো জায়গায় আমি ইনক্লুড করতে পারবো, কোনো অসুবিধা নেই আমার। ঠিক আছে। আর স্পেশালি আমরা রিয়াক্টের সাথেই ব্যবহার করি, কারণ রিয়াক্টের সাথে রেডাক্স ব্যবহার করাটা মানে ইজি হয়, আপনাদের কাজ স্টেট ম্যানেজমেন্টটা অনেকটা সোজা হয়। আর সেটার জন্য একটা প্যাকেজ আছে, তার নাম হচ্ছে আপনার রিয়াক্ট রেডাক্স। রেডাক্স তো আপনার স্টেট ম্যানেজ করে, আর সেই স্টেট ম্যানেজটা তো রিয়াক্টে তো আপডেট করতে হবে। রিয়াক্টের যে স্টেট আছে, আপনারা জানেন ইউ স্টেট দিয়ে আমরা স্টেটটাকে ম্যানেজ করি। সেই রেডাক্টের স্টেটের সাথে রিয়াক্টের লোকাল স্টেটের কানেক্ট করার জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে রিয়াক্ট রেডাক্স। আর আমরা যেহেতু রেডাক্ট লাইব্রেরি, তাই জন্য আমরা রেডাক্টের সাথে জাভাস্ক্রিপ্টও ব্যবহার করতে পারবো। প্লেন জাভাস্ক্রিপ্টও আমরা রেডাক্টের সাথে ব্যবহার করতে পারবো। সেটাই আমরা আজকে দেখবো। তারপর আমরা দেখবো রিয়াক্টের সাথে কিভাবে রেডাক্ট ব্যবহার করবো। এখানে একটা ফোল্ডার আপনি বানিয়ে নিয়েছেন, এখানে নাম দিয়ে দিন, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দিচ্ছি কোড রেডাক্ট উইথ জেএস, জাভাস্ক্রিপ্ট। এরপরে আমরা রিয়াক্টের সাথে আলাদা করে দিই। আপনি এই ফোল্ডার থেকে ভিএস কোডকে ওপেন করে নেবেন, কমেন্ট প্রম্পট দিয়ে। দেখুন আমাদের ভিএস কোড ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করবো, একটা ফাইল বানাবো। যে কোনো নাম আপনি দিতে পারেন, জেএস ফাইল বানাবো, ডট জেএস। আচ্ছা, আমাদের কি করতে হবে? রেডাক্স নিয়ে কাজ করার জন্য সবার ফার্স্টে npm বলে একটা রেজিস্ট্রি আছে এক্সটার্নাল, এখান থেকে আমাদের কি করতে হবে? রেডাক্সটাকে নিয়ে আসতে হবে, মানে ইনস্টল করতে হবে। তাহলে আপনাদের লিখতে হবে রেডাক্স ইন npm।
এই যে রেডাক্সের যে আপনার এনপিএম প্যাকেজ, দেখুন এখানে দেখুন এক্সটার্নাল রেডাক্সের লাইব্রেরিটা রয়েছে। ঠিক আছে, আপনারা এখান থেকে কপি করে নেবেন এই কমেন্টটা। আচ্ছা, এখানে ইনস্টল করার আগে সবার ফার্স্টে আপনাকে একটা কাজ করতে হবে। যারা নোড জানেন না তাদের, যারা জানেন না তাদের অসুবিধা নেই, আমি নোডের যখন ভিডিও ছাড়বো আপনাদের সেই বিষয়ে বলে দেবো এই জায়গাটা। নোডে আপনাদের তিন ধরনের লাইব্রেরি হয়। একটা হচ্ছে নোডের ডিফল্ট লাইব্রেরি মানে কোর লাইব্রেরি, আর একটা হচ্ছে আপনারা যেটা বানাবেন মানে আপনাদের কাস্টম লাইব্রেরি, আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি। এক্ষেত্রে আমরা এটা কোন লাইব্রেরি ইউজ করছি, দেখুন এক্সটার্নাল লাইব্রেরি। দেখুন এখানে এনপিএম বলে যে রেজিস্ট্রি আছে এইখানে রয়েছে, এই রেডাক্স বলে জিনিসটা পুরো এখানে আছে। তা আমরা কি করব, যেহেতু বাইরে থেকে কোনো লাইব্রেরি আনবো, ইনস্টল করবো, ডাউনলোড করে ইনস্টল করবো, তার জন্য আমাদের কি করতে হবে, সবার ফার্স্টে এই যে পুরো প্রজেক্ট ফোল্ডারটা তো আমার কাছে প্যাকেজ, এই প্যাকেজটাকে আমাকে ইনিট করতে হবে। মানে আমার এই পুরো প্রজেক্ট ফোল্ডারটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তার জন্য কমেন্ট নাম যেটা করলে কি হবে, আমাদের কাছে প্যাকেজ যেসব ফাইল বলে একটা ফাইল চলে আসবে, আর প্রজেক্ট ফোল্ডারটাকে ম্যানেজ করার জন্য আর পুরো সোর্স কোডটা থাকার জন্য আমাদের নোড মডিউল গুলো একটা ফোল্ডার চলে আসবে। নোড মডিউলস এর মধ্যে কি থাকবে, আপনি যে জিনিসটা এখানে দেখছেন, এই যে রেডাক্স বলে যে জিনিসটা, এর সোর্স কোডটা পুরো নোড মডিউলস এর মধ্যে চলে আসবে, কাইন্ড অফ ব্যাটারি বলতে পারো। আর প্যাকেজেশন ফাইলে এই রেডাক্সের যে ভার্সনটা, কত ভার্সন ডাউনলোড হলো আপনার প্রজেক্ট ফোল্ডারে, লোকাল প্রজেক্ট ফোল্ডারে, সেটা চলে আসবে। তাহলে এমটি প্যাকেজেশন ফাইলের জন্য আমাদের লিখতে হবে, জেনারেট হওয়ার জন্য npm init -y। আমি ডিফল্ট অপশন রেখে দিই। দেখুন একটা প্যাকেজেশন ফাইল এখানে তৈরি হয়ে গেছে। প্যাকেজেশন ফাইলে আপনি অনেক কিছু দেখতে পাবেন, প্যাকেজের নাম, আপনি যে ফোল্ডারের নাম দিয়েছেন বাই ডিফল্ট সেটাই রয়েছে। আপনার এন্ট্রি পয়েন্ট index.js আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এই জায়গায়। স্ক্রিপ্ট সেকশনের মধ্যে আমরা যে প্রজেক্টটাকে স্টার্ট করার জন্য, এডিট করার জন্য, টেস্ট করার জন্য যে কমেন্টগুলো লিখি সেগুলো স্ক্রিপ্ট সেকশনে থাকে। দেখুন এখন আমি কোনো প্যাকেজ ইনস্টল করিনি, দেখুন আমার জন্য নোড মডিউল ফোল্ডারও নেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। আর আমার এখানে দেখুন কোনো ডিপেন্ডেন্সি নামে কোনো নাম দেখতে পাচ্ছেন, কোনো নাম নেই। তাহলে এবার আমরা কি করবো, প্যাকেজটাকে ইনস্টল করবো। প্যাকেজটাকে ইনস্টল করার জন্য আমরা কি করবো, সবার এখানে যাবো, আপনাদের বলেছি এখান থেকে কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন। দেখুন এবার ডিপেন্ডেন্সি বলে একটা সেকশন চলে এসেছে, যেখানে দেখুন রেডাক্সটা ডাউনলোড হয়েছে, প্যাকেজেশন ফাইল বলে দিচ্ছে যে এক্স্যাক্টলি কত ভার্সন ডাউনলোড হয়েছে, 5.0.1। এইটা মানে হচ্ছে আপনার মাইনর আপডেট। এটা হচ্ছে আপনার মাইনর আপডেট, মানে অ্যাকচুয়ালি আপডেটেড ভার্সন, মানে 5.0.2 হলেও আপনার সাপোর্ট করে দেবে, সেটা ইনস্টল হয়ে যাবে। আর প্যাকেজ লগ যেখানে দেখবেন এক্সাক্ট ভার্সনটা স্টোর হয়, এক্সাক্ট ভার্সন এখন কত স্টোর হয়েছে রেডাক্সের, সেটা হচ্ছে 5.0.1। ঠিক আছে, এই প্যাকেজটা আবার দেখুন অন্য কোনো প্যাকেজের উপর নির্ভরশীল থাকতে পারে। ঠিক আছে, সেটাও এখানে থাকে প্যাকেজেশন ফাইল, এই ক্ষেত্রে নেই তাই দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে এই প্যাকেজেশন ফাইলের জন্য আমরা npm init করে নিই। এবার তাহলে আমরা কি করতে পারবো, এবার তাহলে আমরা রেডাক্স লিখতে পারবো। তাহলে রেডাক্সে আমি কি বলেছিলাম আপনাকে, স্টোর, রিডিউসার, ডিসপ্যাচ, অ্যাকশন, এগুলো থাকে। তাহলে স্টোর বানানোর জন্য আমরা সবার ফার্স্টে কি করব, ইম্পোর্ট করব কিছু ফ্রম রেডাক্স। কি ইম্পোর্ট করব, ক্রিয়েট স্টোর। দেখুন আজকাল দেখুন এখানে পেজটা কেটে যাওয়ার মতো, এটা হচ্ছে ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন পুরোনো ভার্সনটা নিয়েই করবো, এরপরে এখন ক্রিয়েট স্টোর ব্যবহার হয় না, এই জায়গায় আপনার এখন কনফিগার স্টোর ইউজ হয়, যেটা রেডাক্স টুল কিটে আছে। আমি দেখাবো যখন রেডাক্স টুল কিট করাবো আপনাদের, তখন আমি দেখাবো। এখন আমরা যেহেতু রেডাক্সটা শিখছি তাই জন্য এই ক্রিয়েট স্টোরটাই ব্যবহার করব, এবং দেখবো যে ক্রিয়েট স্টোর ব্যবহার করে কি সমস্যা আছে, যার জন্য কনফিগার স্টোর আমরা ব্যবহার করি আজকাল। আপনি তো কোনো জিনিসের ডিসঅ্যাডভান্টেজ বুঝতে পারলে তবে তো আপনি সেই জিনিসটা বাদ দিয়ে নতুন জিনিসটা করবেন, যেটা আপনাকে সুযোগ সুবিধা অনেক বেটার দেবে, তাই না? তাই জন্য আমরা এই ক্রিয়েট স্টোরটাকে আগে ব্যবহার করে দেখব। সবার ফার্স্টে আমরা রেডাক্সের স্টোর বানাবো, স্টোর ইন রেডাক্স। কিভাবে স্টোর বানায়, কনস্ট, ধরুন আমি একটা ভেরিয়েবল নাম দিলাম স্টোর, ইকুয়াল টু লিখবো কি, ক্রিয়েট স্টোর। এখানে ক্রিয়েট স্টোর যেখানে আছে, ক্রিয়েট স্টোর একটা জিনিস নেয় আপনার, সেটা হচ্ছে রিডিউসার। আমি তো বলেছিলাম আপনাদের, ছবিটা দেখলে আপনারা আবার ক্লিয়ার হবে। দেখুন এখানে রিডিউসার দেখুন ডাইরেক্ট স্টোরের সাথে কানেক্টেড। তাহলে আমরা কি করবো, এই রিডিউসার কি স্টোরের মধ্যে অ্যাটাচ করবো, ওই জন্য আমরা রিডিউসারকে কি করেছি এখানে স্টোরের মধ্যে
অ্যাটাচ করেছি। আর আমরা একটা ইনিশিয়াল স্টেট নিয়ে নেবো কন ইনিশিয়ালি স্টোরে কি ভ্যালু থাকবে সেটার জন্য ইনিশিয়াল স্টেট। ধরুন ইনিশিয়াল স্টেট এরকম নাম না দিয়ে আমি বললাম ইনিশিয়াল অ্যাকাউন্ট। ব্যাংক করছি তো ব্যাংক রিলেটেড আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি তাই জন্য অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে কি থাকে আপনাদের অ্যামাউন্ট থাকে, ধরুন বাই ডিফল্ট অ্যামাউন্ট 1 আছে। এবার ধরুন আমাদের রিজিস্টারটা বানাতে হবে। কিভাবে বানাবো, একটা ফাংশন বানাবো। ধরুন এটা অ্যাকাউন্ট রিজিস্টার, তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড স্টোরকে ম্যানেজ করো তাই জন্য অ্যাকাউন্ট রিজিস্টার। এখানে আপনার দুটো জিনিস নয়, একটা হচ্ছে আপনার প্রিভিয়াস স্টেট নেবে আর আপনার প্রিভিয়াস স্টেট নেবে এবং আপনার অ্যাকশন বলে একটা প্যারামিটার আছে যেটা অ্যাকশন অবজেক্টটা নেবে। ধরুন প্রিভিয়াস অ্যাকাউন্ট কমা দিয়ে আপনার নেবে অ্যাকশন। আর ইনিশিয়ালি আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকবে, যদি আপনি কোনো ডেটা না পাঠান ডিফল্ট আর্গুমেন্ট হিসাবে সেটা হবে আপনার ইনিশিয়াল অ্যাকাউন্ট। চলুন এবার এই রিডিউসারটা লেখার আগে আমরা চলে যাই অ্যাকশন কিভাবে পাবো। এটাকে আমরা এখন কমেন্ট করে রাখবো। দেখুন আমরা স্টোর বানিয়ে নিয়েছি, এই স্টোরের ভ্যালুটা তো আমাদের দেখতে হবে, স্টোরের মধ্যে কি ভ্যালু আছে বা নেই সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে স্টোর স্টোর ডট গেট। এই মেথডটা আমাকে ইউজ করতে হবে স্টোরের কারেন্ট ভ্যালু দেখার জন্য, স্টোরের মধ্যে কত আছে। এখন দেখুন কিছু দেখাবে না। এবার আমি ফাইলটাকে রান করবো, কি হবে নোট ইন্ডেক্স ডট। দেখুন এখন কিছু দেখাবে না, উল্টে এরর দেবে। আচ্ছা এখানে এররটা অন্য কিছু দিচ্ছে, দেখুন ইম্পোর্ট স্টেটমেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ আমরা এটা নোট জিএস এর মধ্যে লিখছি তো। তাহলে আমরা রিয়াক্টের মতো ইম্পোর্ট স্টেটমেন্ট লেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখানে লিখতে হবে টাইপ ফিচারটা অন করতে হবে। টাইপ ইকুয়াল টু দেখুন বাই ডিফল্ট কমন জিএস থাকে, টাইপ ফিচারটা আপনাকে ইম্পোর্ট করতে টাইপ মডিউল করতে হবে। এটা করার পর দেখুন আর এরর মারবে না। এটা এবার চেক করেছেন, এবার রান করা, দেখুন আর এরর মারবে, ওই রিলেটেড এরর আর দেবে না। এখানে দেখুন রিডিউসার একটা এরর দিচ্ছে। ঠিক আছে আপনারা রিডিউসারটা তো ডিফাইন করেননি, এখানে যে রিডিউসার নামটা দিয়েছেন এই রিডিউসার নামে কোনো কিছু পাচ্ছে না তাই দিচ্ছে না। আপনারা এখানে চাইলে রিডিউসার নামটা এখন বন্ধ করুন। এবার রান করুন। দেখুন এক্ষেত্রে আমাদের এরর মারছে। কি এরর মারছে, এখানে এমটি স্টেট নেই, স্টেটের মধ্যে আমরা এখনো কিছু দিইনি, মানে স্টোরের মধ্যে কিছু দিইনি। চলুন এবার আমরা স্টোরটাকে বানিয়ে নিই। তাহলে রিডিউসারটাকে আমাকে কমেন্ট আউট করতে হবে। এটা হচ্ছে আমার কাছে অ্যাকাউন্ট রিডিউসার, আর এখানে আমাকে কি দিতে হবে অ্যাকাউন্ট রিডিউসার। এখানে আমাকে তাহলে দিতে হবে সুইচ কেস ইউজ করবো আমরা। আর আপনাদের বলেছিলাম এই অ্যাকশন কি একটা অবজেক্ট, এর মধ্যে কি কি থাকে আপনার টাইপ থাকে আর পেলোড থাকে। তাহলে এখানে আপনাকে লিখতে হবে অ্যাকশন ডট টাইপ। এখানে আপনাকে লিখতে হবে কেস, কি কি হতে পারে আপনি অ্যাকশনে ইনক্রিমেন্ট করবেন ধরুন। তাহলে ধরুন ব্যাংকে ইনক্রিমেন্ট করছেন, ব্যাংক স্ল্যাশ ধরুন ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট করলে কি হবে,
ইনক্রিমেন্ট করলে আপনার যে প্রিভিয়াস অ্যাকাউন্ট আছে সেখানে কি হবে, +1 হবে। তাহলে আপনি সবসময় দেখুন, এক্ষেত্রে আমাকে সবসময় নতুন অবজেক্ট রিটার্ন করবে, সবসময় আপনাকে নতুন অবজেক্ট রিটার্ন করবে। আমি কি লিখবো, স্প্রেড অপারেটর ইউজ ফর প্রিভিয়াস অ্যাকাউন্ট যেমন এতে থাকবে, আর তাতে অ্যামাউন্ট কি হবে, এখানে হবে আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট ডট অ্যামাউন্ট যেটা আছে +1। আপনাকে এরকম ভাবে প্রত্যেকবার নতুন একটা অবজেক্ট রিটার্ন করবে। এটা আপনাকে করতে হবে, কারণ এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি আপনার ইমিউটেবল ওয়ে কাজ করা। মানে রেডাক্সে কাজ করতে গেলে আপনাকে সবসময় ইমিউটেবল ওয়েতেই কাজ করতে হবে, আপনি মিউটেট করতে পারবেন না অরিজিনাল ডেটাটা। আচ্ছা, এটা হলো ইনক্রিমেন্টের ক্ষেত্রে। ধরুন এবার ধরুন আমি ডিক্রিমেন্ট করবো, তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখবো, তাহলে কেস লিখতে হবে আপনাকে, কোথায় কি রিলেটেড কাজ করছেন, ব্যাংক স্ল্যাশ কি করতে চাইছেন, ডিক্রিমেন্ট। ধরুন এখানে রিটার্ন লিখতে হবে, তাহলে আমার আগের অবজেক্ট যেমন আছে থাকবে, এখানে কি হবে আপনার অ্যামাউন্ট, কি হবে প্রিভিয়াস যে অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা আছে ডট, দেখুন চলে আসছে অ্যামাউন্ট -1, এটা হচ্ছে ডিক্রিমেন্ট। আর ধরুন আরেকটা ধরুন ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট আছে, ধরুন আপনি যে অ্যামাউন্ট দিলেন সেই অ্যামাউন্ট দিয়ে ইনক্রিমেন্ট হবে, তাহলে আপনাকে ওরকম লিখতে হবে, ব্যাংক অ্যাকশন টাইপ এখানে ম্যাচ করতে হবে, আইএনসি ধরুন বাই অ্যামাউন্ট। ধরুন এক্ষেত্রে রিটার্ন কি হবে, প্রিভিয়াস স্টেট যেমন আছে থাকবে, মানে প্রিভিয়াস অ্যাকাউন্ট, দেন অ্যামাউন্ট কি হবে আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট ডট অ্যামাউন্ট, আগের অ্যামাউন্টের সাথে আপনার কি হবে অ্যাকশনের যে ডেটাটা আপনি পাঠিয়েছিলেন, অ্যাকশনের তো একটা হয় টাইপ, আর একটা কি হয় আপনার অ্যাকশন ডট পেলোড, অ্যাকশন ডট পেলোড। আর যদি ধরুন কোনোটাই ম্যাচ করলো না, তাহলে কি হবে, সেক্ষেত্রে কোনো স্টেটটা চেঞ্জেস হবে না, সেক্ষেত্রে ধরুন ডিফল্ট কেস আপনাদের বানাতে হবে, ডিফল্ট আপনি কি রিটার্ন করাবেন, ডিফল্ট আপনি রিটার্ন করাবেন শুধু প্রিভিয়াস অ্যাকাউন্ট, কোনো চেঞ্জেস হলো না প্রিভিয়াস অ্যাকাউন্টের উপর। তাহলে এই হচ্ছে আমার অ্যাকাউন্ট রিভিউ। তাহলে এবার আমরা দেখি এখন এটাকে রান করিয়ে যে কি দেয়, স্টোরের মধ্যে ভ্যালু যে স্টোর ডট গেট স্টেট আমরা করেছিলাম, দেখুন এখন অ্যামাউন্ট কি দিচ্ছে, বাই ডিফল্ট অ্যামাউন্ট 1 দিচ্ছে আমাদের। কেন অ্যামাউন্ট 1 দিচ্ছে, কারণ আমি এখন চালাইনি, বাই ডিফল্ট কি দিয়ে রেখেছি, ইনিশিয়াল অ্যাকাউন্টে অ্যামাউন্টের ভ্যালু 1 রয়েছে, তাই জন্য 1 দেখাচ্ছে এক্ষেত্রে। এবার ধরুন আমি চেঞ্জ করবো, ইনক্রিমেন্ট করবো, ডিক্রিমেন্ট করবো, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট করবো, সেটা তো আমাদের দেখতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে স্টোরের মধ্যেই আছে ডিসপ্যাচ, আপনার অ্যাকশনটাকে পাঠাতে হবে। অ্যাকশনটাকে না পাঠালে রিডিউসার বুঝবে কি হবে আপনি কোন কোন অ্যাকশনের উপর কাজ করবেন। তাই জন্য আমরা কি করব, স্টোর ডট ডিসপ্যাচ করব। ডিসপ্যাচ কি করব, একটা অ্যাকশন করব। অ্যাকশনে কি থাকে আপনাকে বলেছি, টাইপ, টাইপ হবে আপনার ব্যাংক। যে দেখুন এখানে যে টাইপ আর এই টাইপের সাথে ম্যাচ করতে হবে, নাহলে কিন্তু মিসম্যাচ হলে কাজ করবে না। এটা থেকে কিভাবে বেরোবো আমরা, সেটার জন্য আমি ওভারকাম করার জন্য আমি আলাদা রাস্তা সেটা দেখাবো আপনাদের একটু পরে। ব্যাংক স্ল্যাশ এখানে হবে আপনার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টের সময় দেখুন আমি কোনো পেলোড ইউজ করেছি, আপনাদের দেখুন তো আপনারা নিজেরাই বলতে পারবেন, এখানে কোনো পেলোড ইউজ, আমি তো শুধু 1 দিয়ে এক ঘর এক ঘর করে বাড়াবো, তাহলে সেখানে শুধুমাত্র একখানে কি যাবে, টাইপই যাবে। আচ্ছা, টাইপ যাওয়ার পর স্টোরটা তো আপডেট হলো, তাহলে আমাকে এইভাবে দেখতে হবে স্টোর ডট, তাহলে সরি আমাকে আগের লাইনটা আমরা কমেন্ট কপি করে নিই, আপডেটের ভ্যালুটা স্টোরে কত হলো আপনার আমার না জানলে তো হবে না। প্রথমে ইনিশিয়ালি কত ছিল, 1 ছিল, দেন ইনক্রিমেন্ট করছি একবার, তাহলে বাড়বে। দেখুন অ্যামাউন্ট 1 হয়েছিল, অ্যামাউন্ট হয়ে গেছে কত, আমি বাড়িয়ে নিয়েছি। এই অ্যাকশনটাকে আমি পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি, এই অ্যাকশন ডট টাইপে যাচ্ছে, ম্যাচ করছে কোনটা, কি অ্যাকশন টাইপ এখানে, ব্যাংক ইনক্রিমেন্ট, ব্যাংক ইনক্রিমেন্টের এই কেসটা ম্যাচ করে গেল। তাহলে কি হবে, আপনার রিটার্ন করবে প্রিভিয়াস অ্যাকাউন্ট কত ছিল, এটা নিয়েছিল, আর তার অ্যামাউন্টটা কি হবে, প্রিভিয়াস অ্যাকাউন্ট ডট অ্যামাউন্ট কত আছে, প্রিভিয়াস অ্যাকাউন্ট ডট অ্যামাউন্ট 1 আছে, 1 + 1 কত হয় 2 হয়, এই দুটো দেখুন এখানে প্রিন্ট করছে।
এবার এক্ষেত্রে দেখুন আপনাদের একটা সমস্যা, আমি কতবার কন্ট্রোল লক করেছি দেখতে পাচ্ছি। আমি প্রথমবার কন্ট্রোলটা করেছিলাম কি ইনিশিয়াল ভ্যালু নিয়ে আপনার প্রিন্ট করবে, স্টোরের ইনিশিয়াল ভ্যালু যেটা আছে। এবার তো স্টোরটা আপডেট হলো, আপডেট হওয়ার পর আমাকে আবার দেখুন কন্ট্রোল লক করতে হবে। এই জিনিসটা যাতে না করতে হয় তার জন্য আমার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্টোর ডট সাবস্ক্রাইব ভিউতে। যাতে আমি বলেছিলাম আপনাদের যে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটাকে, আমি যখন কোনো নতুন ভিডিও দেবো আপনারা জানতে পারবেন। যেমন স্টোরে যদি কখনো চেঞ্জেস হয় আমি তাহলে সাবস্ক্রাইব করে রাখবো এটাকে। এই সাবস্ক্রাইব আবার কি নেয়, ধরুন একটা লিসেন আর কল ব্যাক নেয়। এই কল ব্যাকের বডিতে আপনি ওই যে কনসোল লগ আছে স্টেটমেন্টটা লিখে দিন। তার মানে এখানে যতবারই ডিসপ্যাচ করবেন না কেন আপনি, ততবার অটোমেটিক্যালি এই সাবস্ক্রাইবটা কল হবে। সাবস্ক্রাইব কি করবে, কল ব্যাক ফাংশনটাকে কল করবে যখনই আপনার স্টোরে কোনো চেঞ্জেস হবে, আর তখনই এই লাইনটা কল হবে, কনসোল ডট লগ গেট স্টোর ডট গেট স্টেট মেথডটা কল হবে। তখনই আপনি স্টোরের মধ্যে আপডেটেড ডেটাটা দেখতে পাবেন। শুরুতে তো স্টোর কনসোল লগ এই লাইনটা ডিসপ্লে ইনিশিয়াল স্টোরেজ হলে তো আপনি দেখতে পাবেন। তারপর যখনই আপনি স্টোরটাকে ডিসপ্যাচ করবেন, অ্যাকশন কোনো পাঠাবেন আপনি ইউজারের কাছে, ইউজার কি করে স্টোর আপডেট হবে। আর স্টোরের ভ্যালু আপডেট হলেই আপনার সাবস্ক্রাইব মেথড অটোমেটিক্যালি কল হবে। এবার দেখুন কিভাবে কল হয়। দেখুন অটোমেটিক্যালি অ্যামাউন্ট যখন 2 হয়েছে দেখুন সেটা কল হয়েছে। এবার যদি আমি ধরুন শুরু থেকে আমি যদি পুরো কমেন্ট করে দিই, তাহলে অ্যামাউন্টের ইনিশিয়াল ভ্যালুটা দেখাবে না, আপডেটেড ভ্যালুটা দেখাবে। যেটা 2 হয়ে যাওয়ার পর যেটা হচ্ছে, দেখুন ইনিশিয়াল ভ্যালু 1টা দেখালো না, আপডেট হওয়ার পর দেখাচ্ছে। ধরুন এরপরে ধরুন আমি আবার ডিসপ্যাচ করি, ধরুন 4বার ডিসপ্যাচ করলাম, দেখুন 2 3 4 এগুলো দেখা। তাহলে আমরা চাইলে ডিসপ্যাচটাকে আমরা সেট টাইম আউটের মধ্যে রাখতে পারি, প্রত্যেক 2 সেকেন্ড অন্তর অন্তর আমি চাইছি ইনক্রিমেন্ট করতে, সেটাও আমরা করতে পারি। তাহলে কিরকম ভাবে করবো, সেট টাইম আউট ইউজ করবো। আমরা চাইছি যে প্রত্যেক 2 সেকেন্ড অন্তর অন্তর একবার করে বাড়বে। দেখুন 2 সেকেন্ড অন্তর অন্তর বাড়বে। এটা তো সেট টাইম আউট হলে আমরা চাইলে সেট ইন্টারভাল ইউজ করা উচিত। সেট ইন্টারভাল দেখছেন বাড়ছে। দেখুন প্রত্যেক 2 সেকেন্ড অন্তর অন্তর করে অ্যামাউন্ট এক ঘর করে ইনিশিয়াল অ্যামাউন্টটা দেখাচ্ছে না, কারণ আমি ইনিশিয়ালি এটা সাবস্ক্রাইবটা ইনিশিয়ালি কল হয় না। সাবস্ক্রাইবটা তখনই কল হয় যখন স্টোরেজ হলে আপনি সেকেন্ড টাইম আপডেট করছেন। ইনিশিয়াল ভ্যালুর ওপর যখন আপনি আপডেট করবেন তখনই সাবস্ক্রাইবটা কল করবে। এই হচ্ছে আমাদের মেন জিনিস। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেছে, এখানে দেখুন ডিসপ্যাচটা দেখুন স্টোরের ভেতরে আছে, গেট সেটটাও স্টোরের ভেতরে আছে। অ্যাকশন আমরা বাইরে থেকে বানাচ্ছি, দেখুন আমরা নিজে বানিয়েছি অবজেক্ট। এই যে অবজেক্টটা আপনি বানিয়েছেন, এই অবজেক্টটা তো বানাতে গিয়ে আপনার ধরুন এখানে কোনো ইনক্রিমেন্টের জায়গায় অন্য কোনো ভুল হয়ে গেল, মিসম্যাচ হয়ে যেতে পারে টাইপটা। তাহলে সেক্ষেত্রে আপনার যাতে টাইপ মিসম্যাচ না হয়, আপনি তাহলে একটা কাজ করবেন, একটা ফাংশন বানাবেন যে এই অবজেক্টটাকে অ্যাকশনটাকে রিটার্ন করবে। তাহলে আপনার প্রবলেম হবে না, এক জায়গায় থাকবে। এটার নাম হচ্ছে, আপনাকে বলা হয় এই ভাষায়, রেডাক্সের ভাষায় বলা হয় অ্যাকশন ক্রিয়েটার। এখানে লিখবো তাহলে আমরা ইনক্রিমেন্ট অ্যামাউন্ট, ইনক্রিমেন্ট অ্যামাউন্ট। এটা একটা নর্মাল ফাংশন। ধরুন এটা ইনক্রিমেন্ট ব্যাংক লিখলাম। এটা ধরুন অ্যাকশন ক্রিয়েটার, এটা কি করে আপনার এই অ্যাকশনটাকে রিটার্ন করে। এটাকে আমরা এবার কি করবো, কপি করবো এই অবজেক্ট, এখানে বসিয়ে দেবো। তাহলে দেখুন ফাইনালি আপনি কিছুই হচ্ছে না, আপনার একই কাজ করছে, কিন্তু এটা কি করছে, অ্যাকশনটাকে রিটার্ন করছে। এবার এখানে যেখানে আমরা অ্যাকশনটাকে এইভাবে ডাইরেক্ট লিখেছিলাম, এইভাবে না লিখে আমরা এখানে ফাংশনটাকে কল করে দেবো, ইনক্রিমেন্ট ব্যাংক।
তাহলেও আপনার একই কাজ করবে, যেভাবে আপনাদের দেখিয়েছিলাম। দেখুন সেম কাজ করবে। তাহলে আমরা এইভাবে কাজ করতে পারবো। তাহলে আপনার ডিক্রিমেন্টের জন্য যেটা হবে, আপনি দেখুন এখানে বানিয়েছেন ব্যাংক ডিক্রিমেন্ট, এটার জন্য আপনাকে বানাতে হবে একটা অ্যাকশন ক্রিয়েটার বানিয়ে নিন। এরকম সেম ভাবে কনস এখানে হবে আপনার ডিক্রিমেন্ট ব্যাংক। এখানে আপনার অ্যাকশন হবে, টাইপ হবে, কি আপনার এই সুইচ কেসের যেটা আছে সেটার সাথে ম্যাচ করতে হবে। এটা হচ্ছে আপনার ডিক্রিমেন্ট ব্যাংকের জন্য। এরকম ধরুন আরেকটা কি আছে, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, সেটার জন্য আপনাকে বানাতে হবে কোন। এখানে আপনি পাঠিয়ে দিন অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আপনি দিতে চাইছেন। আর এখানেও হবে আপনার টাইপ, হবে ওই সুইচ কেসের আপনার যে টাইপটা দিয়েছেন সেটার সাথে ম্যাচ করতে হবে। আর এখানে আপনাকে পেলোড পাঠাতে হবে। পেলোড কি, আপনি কত টাকা দিচ্ছেন, সেটা কোথায় দিচ্ছেন, আপনি প্যারামিটারে যেটা রিসিভ করছেন অ্যামাউন্ট সেটাই দিয়ে দেবেন এখানে, তাহলেই মিটে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা তিনটে অ্যাকশন ক্রিয়েটার বানিয়ে দিই। চলুন এবার এগুলোকে এক 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 করে দেখা যায়। আমি ইনিশিয়াল স্টোরেজ যেটা কমেন্ট করে রেখেছিলাম ওটাকে আমি আনকমেন্ট করলাম দেখার জন্য শুরুতে কত ভ্যালু ছিল সেটার জন্য। আর সেট টাইম আউটটাকে আমি বন্ধ করে রাখছি। আপনাদের আগে দেখিয়ে নিই যে ডিক্রিমেন্টটা কেমন ভাবে কাজ করবে, তারপর আমরা ইনক্রিমেন্ট অ্যামাউন্টটা দেখাবো। দেখুন 1 থেকে 0 হলে একবার করে কমবে, -1 হলো, -2 হলো, এইভাবে আমাদের এরা কাজ করে। তা এটা হলো আমাদের ডিক্রিমেন্ট করা। এবার আমরা দেখব যে আপনার ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট যেটা আছে সেটা, তার অ্যাকশন ক্রিয়েটারের নাম কি, ইনক্রিমেন্ট অ্যামাউন্ট। এটাকে আমরা কি করবো, কপি করে আমরা এখানে ডিসপ্যাচের ভেতরে কল করব। আর কল করার সময় ধরুন আমি অ্যাকাউন্টে আমার 1 টাকা আছে, ধরুন নিশ্চয়ই দেখুন কত আছে, 1 টাকা, ধরুন আমি 100 টাকা করে দেবো, তাহলে আমি 100 টাকা জমা দেবো। এটা কি বারবার 2 সেকেন্ড পর 100 টাকা করে জমা দিতে থাকবে, তাহলে কি বাড়বে, 101 হবে, দেন 201, এরকম ভাবে বাড়বে। দেখুন আপনি দেখেছেন, 101, দেন 201, 100 করে বাড়ছে, কারণ যেহেতু আমি ফিক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই 100টা এখান থেকে ডাইরেক্ট হার্ড কোড না করে আপনি চাইলে ডেটাবেস থেকে নিয়ে এসে দেখাতে পারেন, সেটার জন্য আমি পরে আসবো। তার জন্য আপনাকে মিডলওয়্যার ব্যবহার করতে হবে। তা আমাদের রেডাক্সে এইভাবে কাজ করে। এবার দেখুন এখানে একটি কমই আছে, এখানে একটা জিনিসই প্রবলেম আছে। এইখানে এই যে স্ট্রিংটা আপনি লিখেছেন এটা যদি কোনো কারণে মিসম্যাচ হয়ে যায়, এটা ধরুন ইনক্রিমেন্ট আছে আর ধরুন আপনার এখানে ইনক্রিমেন্ট আছে, বা ধরুন এখানে ইনক্রিমেন্ট আছে, আপনি ধরুন এখানে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট যেটা লিখেছেন, আপনি কোথায় লিখেছেন, এই যে এখানে এসটা বাদ দিতে ভুলে গেলেন, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, স্ট্রিংটা তো গন্ডগোল হতেই পারে, মিসম্যাচ হতেই পারে। এইগুলোর থেকে দূর করার জন্য আমরা কি করব, এইগুলোকে একটা কনস্ট্যান্টের মতো রাখবো। কোনগুলোকে, এই স্ট্রিং গুলোকে, যে ব্যাংক প্লাস ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, দেন ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এগুলোর জন্য আমি কনস্ট্যান্ট বানাবো। তাহলে কনস্ট্যান্ট বানিয়ে নিই। তাহলে হবে কনস্ট্যান্ট ফর আপনার রিডিউসার অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অ্যাকশন ক্রিয়েট, অ্যাকশন। কি কনস্ট্যান্ট বানাবো, একটা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট, ব্যাংক স্ল্যাশ ইনক্রিমেন্ট, ধরুন আমি শর্টে লিখলাম আই, তাহলে তার ভেতরে কি থাকবে, এটা ব্যাংক প্লাস ইনক্রিমেন্ট।
ধরুন এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট। এরকম ধরুন আমার কাছে ডিক্রিমেন্টও থাকবে। ধরুন এটা আমার কাছে ডিক্রিমেন্ট। আর ধরুন আমার কাছে থাকবে আইএনসি বাই অ্যামাউন্ট, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। তাহলে আমরা তিনটে কনস্ট্যান্ট বানিয়ে নিই। এবার যেখানে যেখানে আপনি ব্যাংক ইনক্রিমেন্ট ইউজ করেছেন এখানে আপনি তাহলে উড়িয়ে দিন, দিয়ে এখানে ভেরিয়েবলটা লিখে দিন কনস্ট্যান্টটা। তার নাম কি আছে? আইএনসি। যেখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিক্রিমেন্ট লিখেছেন সেই জায়গায় লিখবেন ডিক্রিমেন্ট মানে ডিইসি। আর যেখানে আপনি ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট লিখেছেন ব্যাংক ক্লাস, ওখানে আপনি লিখবেন আইএনসি বাই অ্যামাউন্ট। ঠিক আছে, আপনার এইটুকু কাজ হয়ে গেল। এবার আপনি আরেকটা জায়গায় আপনাকে চেঞ্জ করতে হবে। এই যে দেখুন অ্যাকশন ক্রিয়েটারে যে ব্যাংক ইনক্রিমেন্ট লিখেছেন এখানেও আপনি এই কনস্ট্যান্টটাকে ব্যবহার করতে পারেন চাইলে। তাই লিখবেন আইএনসি। দেখুন আমি যদি অন্য কোনো নাম দিই, ধরুন এখানে আপনি সুইচ কেসে দিয়েছেন আইএনসি, তো আপনি যদি এখানে আইএনসি যদি ওয়ান দিন, দেখুন আপনি নেবেই না, দেখুন আপনাকে বলছে যে এরকম নেম নেই। তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আগের তুলনায়। এখানে আপনি কি হবে ডিইসি, আর এখানে হবে আপনার ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। তা এইভাবে আমরা বানিয়ে নিতে পারি। দেখুন এক্ষেত্রে আমার সেম কাজ দেখছেন, সেম কাজ করছে। তা এবার আমরা দেখব যে অ্যাকাউন্টের আগের ভ্যালু ওয়ান ছিল, প্রিভিয়াস ভ্যালু সবই ঠিক আছে। এবার আমরা একটা মিডলওয়্যার ইউজ করবো এখানে। যে আমরা মিডলওয়্যারটা কি করে লগ দেবে, লগ মানে আপনার হিস্ট্রি কত আছে হিস্ট্রি গুলো দেখাবে। এটা কিভাবে দেখবো দেখুন। তার জন্য আমাকে একটা জিনিস ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে আপনার npmi redux logger। এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। এটা আপনার লগ হিস্ট্রিটা দেবে, প্রিভিয়াস স্টেট কত আছে, কারেন্ট স্টেট কত আছে, সেগুলো আপনাকে রিটার্ন করবে। এবার আমরা কি করবো, এই রেডাক্স লগারটাকে ইম্পোর্ট করবো। তা ইম্পোর্ট লগর দেখুন চলে আসছে। এই লগরটা এলো, এই লগরটা অ্যাকচুয়ালি কি বলেন তো আপনার মিডলওয়্যার, এই কি করে লগ হিস্ট্রি গুলো আপনাকে দেবে। তা আমাদের স্টোর কোথায় আছে, এখানে আছে স্টোর। এখান থেকে আমাদের তাহলে একটা জিনিস লাগবে, আপনার অ্যাপ্লাই মিডলওয়্যার বলে একটা জিনিস আছে, রেডাক্সের মধ্যে আছে, যেটা ও দেখুন উপরে চলে এসেছে অ্যাপ্লাই মিডলওয়্যার। এটা রেডাক্স থেকে চলে আসে এই মেথড আপনি ব্যবহার। এই অ্যাপ্লাই মিডলওয়্যারের ভেতরে আপনি লিখে দিন হচ্ছে লগর ডট ডিফল্ট। এটা কি করবে, এই লগরটা আপনার পুরো হিস্ট্রি লিখে দেখাবে। আপনি একটু আগে আপনি দেখেছেন যে কিভাবে স্টেট গুলো দেখাচ্ছে। এবার আপনি একটু অন্যরকম ভাবে দেখবেন state গুলো। আমার আর শুরুতে ইনিশিয়াল ভ্যালু লেখার দরকার নেই। আপনি এবার দেখুন একটু অন্যরকম ভাবে ডেটাগুলো দিতে পারবেন। দেখছেন এখানে দেখুন প্রিভিয়াস স্টেট গুলো দিচ্ছে, কি অ্যাকশন গেছিল, তারপরে কি হচ্ছে দেখুন পুরো অ্যামাউন্ট আপনার ডিটেলসটা পুরো দিয়ে দিচ্ছে। তা লগর আমাদের এইভাবে কাজ করে। এই যে এটা এক ধরনের মিডলওয়্যার। এবার মিডলওয়্যার আমরা অনেক মিডলওয়্যার দেখবো, আমরা ট্রান্স মিডলওয়্যার দেখবো যেটা এপিআই ক্ষেত্রে মেনলি কাজে লাগে।
এবার আমরা চাইছি এই যে প্রিভিয়াস স্টেটের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি একটা জায়গায় স্টোর করে রাখবো। তার জন্য আমি কি ইউজ করবো, ফন্টস, ধরুন আমি লিখলাম হিস্ট্রি। হিস্ট্রি ধরুন আমার কাছে একটা অ্যারে আছে। এই হিস্ট্রিটা কি করবো, যখনই প্রিভিয়াস ধরুন অ্যাকাউন্টের ভ্যালু যখন 1 ছিল, তারপর 2 হলো, ইনক্রিমেন্ট করছে, শুধু ইনক্রিমেন্ট করছে না, সেই 1 এর ভ্যালুটা হিস্ট্রিতে চলে যাবে। আবার যখন 2 থেকে আবার 3 হবে, তখন 2 এর ভ্যালুটা হিস্ট্রিতে চলে যাবে, এরকম ভাবে। তা সেটা কোথায় করবো আমরা, যেখানে আমরা সাবস্ক্রাইব ইউজ করেছিলাম এইখানে কি লিখবো, এখানে হিস্ট্রি ডট পুশ, এখানে লিখবো আমরা স্টোর ডট গেট স্টেট। গেট স্টেটটা আপনার স্টেটের কারেন্ট ভ্যালু রিটার্ন করবে। তা এখানে আপনারা চেক করতে পারেন পারলে হিস্ট্রিটাকে। দেখুন হিস্ট্রির মধ্যে দেখুন 101 আছে। দেন হিস্ট্রির মধ্যে দেখুন অ্যামাউন্ট গুলো বাড়তে থাকছে, দেখুন হিস্ট্রি অ্যাকাউন্টের মধ্যে দেখুন বাড়তে থাকছে হিস্ট্রি অ্যাকাউন্ট। আমি আরো আপনাদের সুবিধার জন্য আমি এখানে আপনাদের এখানে নাম দিয়ে দিচ্ছি। ধরুন এখানে হিস্ট্রি নাম দিয়ে দিচ্ছি। এবার দেখুন হিস্ট্রি অ্যাকাউন্টে দেখুন 101, যখন 101 থেকে 201 হলে 101 201, দেখুন এইভাবে হিস্ট্রি অ্যাকাউন্টে দেখুন পুশ হয়ে যাচ্ছে আমার কারেন্ট হিস্ট্রি। তা আমাদের এইভাবে হিস্ট্রিটা দিয়ে আমরা সেট করে রাখতে পারি। আর লগর কি করছে, লগর আমাদের পুরো প্রিভিয়াস স্টেট কি আছে, কি অ্যাকশন নিয়েছি তার উপর নিয়ে এখন স্টেট কত দাঁড়ালো, সেটাই ভ্যালু, সেটা পুরো আপনাদের পুরো ডিটেলসটা দিই। এইবার ধরুন আমরা এত কিছু চেঞ্জেস তো করলাম, এবার ধরুন আমার কাছে আরেকটা স্টেট আছে, তার নাম হচ্ছে ধরুন বোনাস। তা বোনাসটা কিভাবে কাজ করবে, আর একটা রিডিউসার আছে ধরুন, যেমন এখানে দেখুন অ্যাকাউন্ট রিডিউসার বানিয়েছি, আমরা তো বলেছিলাম আপনাদের যে রিডিউসার আপনার মাল্টিপল বানাতে পারবে। যদি আমার এই ছবিটা যদি মনে রাখেন, এই দেখুন এখানে দেখুন রিডিউসার 1 বানিয়েছি আমি, উইথড্রর জন্য আলাদা, আবার ডিপোজিটের জন্য দেখুন আলাদা রিডিউসার বানিয়েছি। দেন দুটো রিডিউসারকে কম্বাইন করেছি একটা, এটাকে আপনাকে বলতে পারেন রুট রিডিউসার, এটাকে আপনারা বলতে পারেন রুট রিডিউসার। এটা কিভাবে করবো দেখ, এখানে যেমন আমরা রিডিউসার বানিয়েছি, এখানেও আমরা একটা রিডিউসার বানাবো। ধরুন তার নাম দিলাম ফন্ট, আমরা নাম দিলাম ধরুন বোনাস। কিভাবে রিডিউসার বানায় আপনারা জানেন, তার জন্য আমি একটা ইনিশিয়াল অ্যাকাউন্ট বানাচ্ছি। ইনিশিয়াল বোনাস হবে এখানে আপনার কোন ইনিশিয়াল বোনাস। ধরুন এখানে বোনাস আছে, ধরুন পয়েন্ট, বোনাসে যে পয়েন্ট হয় বাই ডিফল্ট পয়েন্ট ধরুন 1 হয়। এবার আপনি বোনাস রিডিউসার যেটা আছে, এখানে ধরুন আপনি লিখলেন প্রিভিয়াস বোনাস। ইনিশিয়ালি ডিফল্ট আর্গুমেন্ট কি হবে আপনার, ইনিশিয়াল বোনাস, যেমন আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে করেছিলেন। দেন এখানে আপনার থাকবে হচ্ছে অ্যাকশন, অ্যাকশন অবজেক্ট। এবার আপনাকে এখানে লিখতে হবে সুইচ। এবার আপনাকে এখানে দিতে হবে অ্যাকশন ডট টাইপ। অ্যাকশনের মধ্যে আপনার তো দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে টাইপ, একটা হচ্ছে আপনার পেলোড। আচ্ছা, এখানে আপনি কি দেবেন, এখানে আমি শুধু দিচ্ছি আপনার বোনাস ইনক্রিমেন্টের জন্য, বোনাস স্ল্যাশ ইনক্রিমেন্ট। এ আপনাকে কি রিটার্ন করবে, রিটার্ন করবে আপনার ওই রকম ভাবে নতুন অবজেক্ট রিটার্ন করবে আপনার। তিনটে ডট দিয়ে আপনাকে লিখতে হবে পেড অপারেটর ইউজ করে বোনাস। দেন বোনাসে কি কি আছে, পয়েন্ট আছে, দেখুন আপনি পয়েন্ট বলে একটা অ্যাক্টিভিটি, তাহলে আপনাকে এখানে লিখতে হবে পয়েন্ট, পয়েন্ট
কোলন দিয়ে কি করতে হবে, আপনার প্রিভিয়াস বোনাসের যে পয়েন্ট আছে ডট পয়েন্ট তার সাথে +1, এই জিনিসটা আপনাকে ব্যবহার করতে হবে। আর যদি কোনো চেঞ্জেস না হয় তার জন্য কি হবে, ডিফল্ট আপনাকে ইউজ করতে হবে, ডিফল্ট ইউজ করতে হবে আপনাকে। ডিফল্টে কি হবে, আপনার কোনো চেঞ্জেস হবে না, জাস্ট রিটার্ন হয়ে যাবে প্রিভিয়াস বোনাস। তাহলে আপনার কাছে এখন দুটো রিডিউসার বসাতে হবে। এবার দুটো রিডিউসারকে তো স্টোর ডাইরেক্ট আমি ম্যানেজ করতে পারবো না। স্টোরের মধ্যে দেখুন আমি যেখানে স্টোর বানিয়েছি এইখানে দেখুন, এখানে শুধু একটা রিডিউসারই যাবে এই জায়গাটায়। তাহলে আপনার কাছে কটা রিডিউসার আছে এখানে, অ্যাকাউন্ট রিডিউসার আর একটা হচ্ছে বোনাস রিডিউসার। আপনি এখানে কটা দিয়েছেন, অ্যাকাউন্ট রিডিউসার, আপনি কি কমা দিয়ে এরকম লিখতে পারবেন? কমা দিয়ে ধরুন এখানে লিখলাম বোনাস রিডিউসার, এটা কিন্তু হবে না, এটা জিনিসটা সাপোর্টই করবে না। তাই জন্য আমরা কি করব, দুটো রিডিউসারকে আপনারা আপনারা একটা কম্বাইন করে কম, তাই জন্য আপনাকে একটা মেথড ইউজ করতে হবে, কম্বাইন রিডিউসার নামে। রেডাক্স টুলকিট এত কিছু সবকিছুকে আপনার এক জায়গায় করে দেয়, এই জন্য আমরা টুলকিট ইউজ করব, যেটা আমরা কোর রেডাক্স ব্যবহার করছি, তো তাই জন্য আপনাদের এর মধ্যে লিখতে হবে। ধরুন আমরা এখানে নাম দিলাম রুট রিডিউসার, ইকুয়াল টু লিখলাম আপনার কম্বাইন রিডিউসার। এবার কম্বাইন রিডিউসার একটা অবজেক্ট নেই, এখানে ধরুন আমি দিলাম অ্যাকাউন্ট, কোলন দিয়ে আপনার অ্যাকাউন্ট রিডিউসারের নাম দিয়ে দিন। কি এর কি এর নাম আপনি যা কিছু দিতে পারেন, ভ্যালুর নামটা তো রিডিউসারের ভ্যালু হবে আপনার। আর হচ্ছে আপনার বোনাস, দেখুন বোনাস রিডিউসার। তাহলে আপনাদের দুটো জিনিস বানালো, রুট রিডিউসার। তাহলে এই রুট রিডিউসারটাকে আপনি এখানে কম্বাইন করে নিয়েছেন, দুটো রিডিউসারকে আপনি কম্বাইন করেছেন। দেখুন অ্যাকাউন্ট রিডিউসার, বোনাস রিডিউসার, কোথায় কম্বাইন করেছেন, রুট রিডিউসার। আমার ছবি অনুযায়ী যদি দেখেন, দেখুন এইটা হচ্ছে রুট রিডিউসার। ফাইনালি এই রুট রিডিউসারটাকে আমরা স্টোরের সাথে কি করবো, অ্যাটাচ করিয়ে দেবো। তাই জন্য এখানে আমরা চলে যাব, এখানে লিখবো রুট রিডিউসার। এই রুট রিডিউসার কি হবে, অ্যাকচুয়ালি দুটো রিডিউসারকে কম্বাইন করে সেটা স্টোরের কাছে অ্যাটাচ করে দিলাম। এইবার যদি আপনি স্টোরেজ ভ্যালুটাকে প্রিন্ট করান, ইনিশিয়ালি আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন এগুলো আমার এখন লাগবে না, কমেন্ট করে দিলাম। ইনিশিয়ালি আমি যদি স্টোরেজ ভ্যালু প্রিন্ট করি না, আপনার একটা বড় অবজেক্ট, দেখুন আপনি একটা বড় অবজেক্ট দেখছেন, দেখুন অ্যাকাউন্ট দেখছেন, অ্যাকাউন্টের মধ্যে অ্যামাউন্ট ওয়ান, আবার দেখছেন বোনাস, বোনাসের মধ্যে পয়েন্ট ওয়ান। তাহলে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কত বড় স্টোর। মানে দেখুন এখানে অ্যাকাউন্ট রিডিউসার, তার লোকাল স্টেট কি ছিল, ইনিশিয়াল অ্যাকাউন্ট। আবার বোনাস রিডিউসার, তার লোকাল, বোনাস রিডিউসারের জন্য লোকাল স্টেট হচ্ছে আপনার বোনাস। এই দুটো স্টেট মিলিয়ে আপনার দেখুন গ্লোবাল স্টেট তৈরি হয়েছে। এটা কত বড় কমপ্লেক্স। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ম্যানুয়ালি, যদি এই স্টেটটাকে, যদি গ্লোবাল স্টেটটাকে আমরা যদি ম্যানুয়ালি কোনো চেঞ্জেস করতে চাই, তাহলে দেখুন কিরকম যায়। আমি একটা ফাইল বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য, টেস্ট ডট জেএস। ধরুন ফন্ট আমি বললাম স্টোর, ধরুন স্টোরেজ ভ্যালু, ধরুন এটা আছে আমাদের। ধরুন এবার আমি শুধুমাত্র পয়েন্টটাকে এক ঘর বাড়াবো, তাহলে কি হবে করুন বলুন। তাহলে আমাকে বানাতে হবে কোন, আমি লিখলাম নিউ স্টোর, ইকুয়াল টু কি করতে হবে আপনারাই বলুন। আপনাদের লিখতে হবে স্টোর ডট কি লিখতে হবে আপনাদের, অ্যাকাউন্ট, স্টোর ডট অ্যাকাউন্ট যেমন আছে আপনাদের থাকবে, কমা দিয়ে আপনাদের লিখতে হবে বোনাস, কমা দিয়ে লিখতে হবে আপনাদের স্টোর ডট বোনাস ডট পয়েন্ট +1। এবার আপনি দুটোকে প্রিন্ট করান, কন্ট্রোল লগ আমি স্টোরটাকে করাচ্ছি। আর ধরুন আমি কন্ট্রোল লক করাচ্ছি আপনার নিউ স্টোর। দেখুন এটা,
স্টেট ডট ইয়ে। দেখছেন এখানে কত প্রবলেম হয়ে যাচ্ছে আমার কাছে। বোনাসটা বাড়লো, এক্ষেত্রে আমার তো সমস্যা হয়েছে, আমি এটাকে স্টোর ডট অ্যাকাউন্ট না করে শুধু স্টোর লিখলাম। দেখুন দেখুন নিউ স্টোর যেমন আছে থাকলো, বোনাসটাতে খালি প্রবলেম হলো। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, এখানে একটা অবজেক্ট দিতে হবে আমাকে। অনেক প্রবলেম হচ্ছে আপনারা এখানে, এইভাবে আপনারা যদি গোটা গ্লোবাল স্টেটটাকে যদি আপনারা ম্যানেজ করেন না, এইভাবে প্রচুর প্রবলেম হবে আপনাদের। এখানে আপনাকে এরকম ভাবে লিখতে হবে যে স্টোর ডট বোনাস, কমা দিয়ে আপনাকে এবার লিখতে হবে পয়েন্ট, কমা দিয়ে আপনাদের লিখতে হবে স্টোর ডট বোনাস ডট পয়েন্ট, দেন প্লাস। এইবার ঠিক আছে। এবার দেখুন আপনাকে পুরো জিনিসটা সাকসেসফুলি দেবে, অ্যাকাউন্টের অ্যামাউন্ট কোনো চেঞ্জেস হবে না, বোনাস একবার বাড়বে। দেখছেন বোনাস একবার বেড়েছে, দুই হয়েছে, বাট অ্যামাউন্ট দেখুন ঠিকই আছে। বোনাস আগেরটা দেখুন আপনারা ওয়ান ছিল, সেখান থেকে তাহলে আমাদের দেখছেন এখানে কতটা চেঞ্জেস করতে হলো, কতবার স্প্রেড অপারেটর ইউজ করতে হয়েছে। যদি আমরা ডাইরেক্ট স্টোরটাকে ম্যানুয়ালি করি, তাহলে এইভাবে আমাদের কোনো কিছু চেঞ্জেস করতে হবে না। রিডিউসার কি করে অটোমেটিক্যালি এই রিডিউসার গুলোকে স্টোরের মধ্যে অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যায়। আপনি শুধু যখন আপনি বোনাস রিডিউসার নিয়ে কনসার্ন হচ্ছেন, তখন শুধুমাত্র আপনি এই স্টেটটাকে ভাবুন, ইনিশিয়াল বোনাসটাকে আপনি ভুলে যান যে ইনিশিয়াল অ্যাকাউন্ট আপনার কি ছিল। আবার আপনি যখন শুধু অ্যাকাউন্ট রিডিউসার নিয়ে কাজ করছেন, তখন আপনি ভুলে যান যে আপনার ইনিশিয়াল বোনাস অবজেক্টটাই কি ছিল, আপনি শুধু ইনিশিয়াল অ্যাকাউন্ট নিয়ে আপনি ফোকাস করুন। তাহলে আপনাকে দুটো স্টেটকে ম্যানেজ করা রেডাক্সে অনেক ইজি হয়ে যায়। আপনার দেখলেন আপনারা যে কতটা সমস্যা হয়ে যাচ্ছে আমার এইভাবে করতে গেলে, ম্যানুয়ালি করতে গেলে। তার রেডাক্সের এই একটা বড় বৈশিষ্ট্য আছে, আপনার রেডাক্স আপনাকে প্রেডিক্টেবল স্টেট দেয়। প্রেডিক্টেবল স্টেট মানে ইনকনসিস্টেন্ট রেজাল্ট আপনাকে দেবে না, ফুল রেজাল্ট আপনাকে দেবে না, সবসময় প্রপার রেজাল্টই দেবে যদি আপনি রেডাক্সটাকে ব্যবহার সঠিকভাবে করেন। চলুন এবার তাহলে আমরা বোনাসটাকে একবার ইনক্রিমেন্ট করে দেখি। তাহলে কিভাবে করবো বোনাসটাকে ইনক্রিমেন্ট, আপনারা সবাই জানেন যে আপনি দাঁড়ান, আমি আগে সাবস্ক্রাইবটাকে অন করলাম ডেটাটা দেখার জন্য, আর সেট ইন্টারভালটাকে অন করলাম। আমি এখানে কি করব, দেখুন বোনাসের মধ্যে, বোনাস রিডিউসারের মধ্যে একটা আইএনসি বলে বানি। তাহলে এটার জন্য আমাকে একটা অ্যাকশন ক্রিয়েটার বানাতে হবে। তাহলে এখানে আমি বানাবো ফন্ট আইএনসি বোনাস। ধরুন এখানে আমি রিটার্ন করবো একটা অ্যাকশন ক্রিয়েটার, যেখানে আপনার থাকবে টাইপ কলম। টাইপ কি হবে আপনার, তার জন্য আপনাকে কনস্ট্যান্ট বানাতে, দেখুন এখানে আমি আপনার বোনাস স্ল্যাশ আইএনসি দিয়েছি, আপনি চাইলে এখানে একটা কনস্ট্যান্ট আলাদা বানিয়ে দিতে পারেন। আইএনসি ধরুন বোনাস, ধরুন বোনাস স্ল্যাশ ধরুন ইনক্রিমেন্ট। এই আইএনসি বোনাসটাকে আমি এই জায়গায় ব্যবহার করি। আইএনসি বোনাস হলো আপনার, আর এখানেও আপনাকে এক্ষেত্রে আপনার নামটা ধরুন সেম হয়ে গেছে, আপনি চাইলে এখানে আইএনসি আর করলাম ইনক্রিমেন্ট বোনাস। হ্যাঁ এবার ঠিক আছে, আইএনসি বোনাস এখানে তাহলে আপনার কি হবে, আইএনসি আর বোনাস। আর এখানে আপনার পেলোড নেই, কারণ আমরা শুধু এক ঘরে করবো, ইনক্রিমেন্ট করবো তাই জন্য। এবার যেখানে আপনি ইনক্রিমেন্ট অ্যামাউন্ট করেছেন এই জায়গাটাকে এবার আমি বোনাসটাকে করবো আইএনসি বোনাস, ইনক্রিমেন্ট বোনাস বাই ওয়ান। দেখুন এক্ষেত্রে আমার শুধু বোনাসটাই ইনক্রিমেন্ট হবে। আমি আপনাদের দেখাচ্ছি তাহলে। দেখুন আমার অ্যামাউন্ট কিন্তু যেমন আছে রইলো। দেখুন বোনাসের পয়েন্ট বাড়ছে, দেখুন 2 থেকে 3, শুধু অ্যাকাউন্টের অ্যামাউন্ট দেখুন ওয়ানই রয়েছে, দেখছেন।
আমরা যে আপনার এই যে টেস্টের মধ্যে যে জিনিসটা আমরা করেছিলাম না, ম্যানুয়ালি থ্রেড অপারেটর ইউজ করে, সেই কাজটা আমাকে করতে হচ্ছে না ইন্ডেক্সে রেডাক্স ইউজ করলে। দেখুন অটোমেটিক্যালি রেডাক্স ইউজ করছে অটোমেটিক্যালি। বোনাসটাই দেখুন, বোনাসের পয়েন্টটা বেড়ে যাচ্ছে, 2 3 4 5 এরকম ভাবে বেড়ে যাচ্ছে। তা এই একটা রেডাক্সের অনেক বড়, আপনি লার্জ স্টেটকেও আপনি খুব ছোট ছোট ভাবে ভেঙে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। বড় স্টেটটা আপনি ছোট ভাবে কোনো বড় স্টেটকে আপনি ভেঙে সেই জিনিসটাকে আপনি চাইলে এরকম ভাবে ব্যবহার করতে পারেন, আপনার কোনো সমস্যা তাতে হবে না। তা আজকে তাহলে আমার ভিডিওটি এইটুকুই রইলো। নেক্সট দিনকে আমরা থাঙ্কস মিডলওয়্যার, এই এই যে প্রজেক্টটা আমি বানিয়েছি, এই প্রজেক্টের মধ্যে আমি আমার থাঙ্কস মিডলওয়্যারের কনসেপ্টটা আপনাদের দেখাবো, কিভাবে আপনারা মিডলওয়্যার কনসেপ্টটা ইউজ করবেন। আপনার একটা অলরেডি আজকে দেখিয়ে দিয়েছি আমি, যেটা হচ্ছে লগর মিডলওয়্যারটা আপনি কিভাবে ব্যবহার করেন, যার ফলে আপনার প্রিভিয়াস স্টেট, কারেন্ট স্টেট সব হিস্ট্রি দেখাচ্ছে আপনাদের। এর পরের দিনকে আমরা থাঙ্কস মিডলওয়্যারটা দেখাবো, আপনারা কিভাবে ডেটাবেস থেকে, এপিআই থেকে ডেটা নিয়ে এসে কিভাবে করেন, সেখানে হ্যান্ডেল হবে কিভাবে, সেটার জন্য থাঙ্কস মিডলওয়্যার আছে, সেটা কিভাবে কাজ করে সমস্ত আমি দেখাবো। ততক্ষণ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনারা একটাই আমাকে মোটিভেট করতে পারেন যদি আপনারা লাইকটা করেন অবশ্যই। আর যাদের এই ভিডিওটি দরকার হবে তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো পাঠাবেন, তাদেরও আপনাদের মতো সমান সহযোগিতা পাবে এই ভিডিও থেকে, তাদের প্রজেক্টও অনেক কাজে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।